চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা নেতারহাটে যে হোটেলটাতে উঠেছি এটা হচ্ছে হোটেল ড্রিম ডেজ। বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু, আর ওর পিছনেই কিন্তু ড্যাম রয়েছে যেটা কিনা কোয়েল ভিউ পয়েন্ট। সব কিছু এই রাস্তার উপর। এখন আমরা এখান থেকে বেরিয়ে আগে যাব নেতারহাট সানরাইজ পয়েন্ট, ওটা দেখি। ওখান থেকে আর একটু সামনে পড়বে হচ্ছে আপার ঘাগরি ওয়াটারফল। তারপরে দেখা যাক নেক্সট রোড ঠিক করবো। আমরা উঠেছি হোটেল ড্রিম ডেজে কালকে রাত, তাই আর আমি ভিডিও নিইনি। এখন বেরিয়ে পড়ছি। হোটেল ড্রিম ডেজটা না খুব নিরিবিলি একটা জায়গায়, আর সামনে একদম পাইন বন আছে বলা যায়। দুর্দান্ত লাগছিল রাতে দেখতে, আর প্রাইসটাও বেশ রিজনেবল। এখানকার যতগুলো হোটেল দেখলাম তার মধ্যে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এই হোটেলটা, হোটেল ড্রিম ডেজ। Continue for 800 meters. এটা কি লেক? হোটেল ড্রিম ডেজ আমরা যেখানে উঠেছি তার পিছন দিকেই আছে নেতারহাট ড্যাম। নেতারহাট জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফিট, তার থেকে একটু বেশি উপরে। আর এই যে ড্যামটা দেখতে পাচ্ছ, এই ড্যামটাকে পুরোটা ঘিরেই এই জনবসতিটা গড়ে উঠেছে। মানে ড্যামটাকে ঘুরে ঘুরেই পুরো শহরটা নেতারহাট। আর নেতারহাটে কিন্তু একটা ছোট্ট হাট বসে, বাজার। সেখানে এই ডিম ভাত, মাংস ভাত তুমি যদি বলো, দেশি মুরগি কেটে ওরা রান্নাবান্না করে দেবে, বা তুমি কিনে দিলেও ওরা রান্নাবান্না করে দেবে, তার একটা এক্সট্রা চার্জ হবে। আমরা সব খোঁজ খবর নিয়ে নিয়েছি, কিন্তু আমার যেটা মনে হলো হোটেল ড্রিম ডেজের খাবার দাবার খুব ভালো এবং রিজনেবল। আমরা যেটাতে উঠেছি সবচেয়ে বেস্ট ওখানকার। আর দু একটা জায়গা আছে ওই আপার ঘাগরি যাওয়ার রাস্তায়, একটা ডান দিকে পড়বে, সেখানে চা, ম্যাগি এবং চিকেন ভাত, ডিম ভাত পাওয়া যায়। সেটা টাইমে যেতে হবে। আমরা আবার আপার ঘাগরি দেখে এসে যখন জিজ্ঞাসা করলাম চিকেন ভাত চাইছি আমাদের, কিন্তু শেষ হয়ে গেছিলো। পরে বললো হ্যাঁ হতে পারে, 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা আর সময় দিইনি, আমরা হোটেল ড্রিম ডেজে গিয়েই আমাদের যে হোটেল সেখানে গিয়ে আমরা লাঞ্চটা সেরেছিলাম সেই দিনকার মতো। আর এই হচ্ছে মোরামেঘেরা রাস্তা, আর চারদিকে দেখেছো কি সুন্দর সাদা সাদা এই গাছগুলো। সত্যি বলছি এর নাম আমি কিন্তু জানি না। অসাধারণ লাগছিল বলে ভিডিওটা একবারের জন্য কাট করিনি, পুরো রাস্তাটা ভিডিও নিয়েছি। যেমন সবুজ, নিচে লাল মানে মাটির রাস্তা, আর উপরটাতে দেখতেই পাচ্ছ সাদা সাদা গাছগুলো, অপূর্ব সুন্দর। এই জায়গাটার ভিডিও অনেকক্ষণ ধরে দেখলেও কিন্তু আমাদের একটু বোর ফিল হবে না। তো এই রাস্তা ধরেই চলে যেতে হবে আপার ঘাগরিতে। আর একটা কথা বলে রাখি, আমরা লোয়ার ঘাগরির যে ফলটা আছে ওটা দেখতে যেতে পারিনি, কারণ তখন হচ্ছে বৃষ্টির জন্য বলছিল। লোয়ার ঘাগরির অনেক আগেই গাড়ি রেখে দিতে হয়, সেটাও প্রায় 22 কিলোমিটার। এটা তো পসিবল নয় যে 22 কিলোমিটার হেঁটে আমরা ওটা দেখতে যেতে পারবো। রাস্তাঘাট এখনও কিন্তু ফ্লাডেড রয়েছে, সেই জন্য ওখানে যাওয়া মানা। পুরো গাড়িটারই বন্ধ করা আছে, আমরা জিজ্ঞাসা করেছিলাম। তো সেই জন্যেই ধীরে সুস্থে আমরা আপার ঘাগরি দেখতে যাচ্ছি। এছাড়া দেখার জায়গা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট, আর আছে হচ্ছে পাইন বন, আর হলো একদম শেষে সানসেট। আর বাজারটাও ভাবলাম একটু যাওয়া হবে। সময় একটু দেশি চিকেন খেতে চাইছিল, তো দেখি দেশি চিকেন যদি পাই তাহলে অর্ডার দিয়ে যদি করানো যায়, সেটাও একবার তোমাদের দাদা গিয়ে খবর নিয়ে এসছে। সন্ধেবেলা গিয়ে আমরা এটা করব। তো এই সব প্ল্যান নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আপার ঘাগরির উদ্দেশ্যে। মিলিয়ে আছে মেলানো মেশানো। দেখতে দেখতে কিছুক্ষণ
কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আপার ঘাগরিতে। আমাদের সাথে আরও অনেকেই ছিলেন যারা কিন্তু আপার ঘাগরি যে রাস্তাটা দিয়ে যেতে হয় সেখান দিয়ে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর সামনে একটি বাচ্চা তার বাবার সঙ্গে যাচ্ছিল। তো ওখানে গিয়ে যেটা দেখলাম, নামাটা একদমই ইজি নয়, কারণ কোনো সিঁড়ি করা নেই। তো পাহাড়ের ওই পাথরগুলো অল্প অল্প একটুখানি বেরিয়ে বেরিয়ে আছে, ওটার উপরে পা দিয়ে যেতে হবে। প্রথমত সৌম্য আর ওর বাবা বললো ওরা যাবেই না। কয়েকজন আছে যারা উপর থেকে বসে বসেই দেখছিলেন। যাদের পায়ে কোমরে একটু ব্যথা আছে তাদের কিন্তু ওখানে না নামাই ভালো মনে করি। একদম কিন্তু হামাগুড়ি দেওয়ার মতো গিয়ে নামতে হয়। আমি তো এই ছবি তোলার ভিডিও করার লোভে আমি কিন্তু নেমেছি, না হলে আমারও উচিত না ওখানে নামা। তারপরেও আস্তে ধীরে আমি ওখানে নেমেছি। আর এই হচ্ছে সেই মানুষ বলে না, ভয়ঙ্কর সুন্দরকে দেখার জন্য অনেক কষ্ট, বেগ পেতেও সবাই রাজি। সুন্দর জায়গাটা, খুব সুন্দর। ভাবাই যায় না যে প্রকৃতি তার মানে সৃষ্টির, ভগবানের সৃষ্টির ফাঁকে ফাঁকে কোথায় যে কি আমাদের জন্য করে রেখে দিয়েছেন, একটা দেখার সৌন্দর্য। আর এই ঝর্ণা থেকে একটা নদীর উৎপত্তি, সেই নদী দিয়ে থেকে কত কি যে আমরা উপকার পাচ্ছি। তো সৃষ্টিকর্তার সৃষ্টির উপরে কিছুই বলা যায় না। এইরকম একটা জায়গায় যে এত সুন্দর একটা ঝর্ণা থাকতে পারে সেটা মানে কল্পনারও অতীত। তো অনেকক্ষণ ধরে এই সৌন্দর্য উপভোগ করছিলাম, সাথে প্রচুর ভিডিও ফটো নিয়েছি। একটু পরে দেখি টুকটুক করে আমার বর আর ছেলে নিচে নেমে আসছে। তো ওদেরও একটা ছবি নিয়ে নিলাম। ওরা নামার পরে আমার আরও ভালো হলো, কারণ কী বলো তো, আমাকে ছবি তুলে দেওয়ার মতো কেউ ছিল না। আমি নিজে নিজে যেটুকু পেরেছি ছবি তুলেছি। এইবার আমাদের দেখা শেষ, আমরা উপরে উঠে যাচ্ছি। ওখানে নামা ওঠা করাটা সত্যিই খুব কষ্টকর ছিল। তো যেভাবেই হোক ধীরে সুস্থে আমরা উঠে তো চলে এলাম। এবারে যাচ্ছি আমরা কোয়েল ভিউ দেখতে। জানি না কোয়েলের দর্শন পাবো কি না, কারণ আমরা যখনই বনে বা জঙ্গলে যাই তখন হাতি, হরিণ, তারপরে তোমার বক কিছুই পাই না। তো আমাদের লাভ বলতে পারো। তো কোয়েল ভিউতে চলে যাচ্ছি আমরা এখন। এই যে ঢুকে গেলাম, এই পার পারসন 20 রুপিস করে নেওয়া হয় কোয়েল ভিউ এর জন্য। তো জায়গাটা সত্যি সাজানো গোছানো দেখার মতো। আমরা তিনজনেই ঢুকে গেলাম। সত্যি বলছি, আমরা তিনজন ছাড়া এত বড় জায়গায় কেউ ছিল না। আমরা ক্যাফেটেরিয়ার ভিতরে ঢুকে ভাবলাম একটু চা কফি খাওয়া যাওয়ার, কিন্তু সেখানেও কাউকে পাইনি। অগত্যা কি করব, আমি গাছ, ফুল, পাতা সব কিছুর ছবি আর ভিডিও নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে, দারুণ দেখলাম, অজস্র ফুটে আছে চারদিকে। সেখানে কোনো লোকজন নেই যে তুমি কিছু অর্ডার করবে, লোকজন আসে না বোধ হয়, সেই জন্যই। কিন্তু খুব সাজানো গোছানো। এত সুন্দর একটা জায়গায় কেন লোকজন নেই বা কেউ অর্ডার নেওয়ারও নেই সেটা বুঝলাম না। পুরো জায়গাটা অসাধারণ সুন্দর করে সাজানো। কোয়েল পাখির দর্শন না পেয়ে আমরা এবার চলে এলাম নেতারহাটের ছোট্ট বাজারটিতে। বাজারের পাশে একটা ছোট্ট দুর্গা মন্দির, আমরা সেখানে ঘুরে ঘুরে দেখছিলাম। বাজারটা কিন্তু খুব একটা বড় নয়। তো আমরা একটু চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো কেনার জন্য একটা দোকানে ঢুকেছিলাম। তো সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা প্ল্যান করলাম যে চিকেন অর্ডার করা হবে। তো গিয়ে দেখি চিকেনের যে দোকানটা সেটি বন্ধ আছে। আর কিছু করার নেই, এদিকে বিকেল প্রায় 4:30 পৌনে 5টা মতো বাজে। আমাদেরও করার কিছু নেই। ভাবলাম আমরা এবার সানসেটের দিকে চলে যাই। সানসেটে গিয়ে ওখানে না হয় কিছুক্ষণ অপেক্ষা করা যাবে। তো পাশেই ছিল সানসেট যাওয়ার রাস্তায় ছিল পাইন বন। তো সেখানে দেখলাম প্রচুর লোক ছবি তুলছে আর ভিডিও করছে। আর ছবি তোলা ভিডিও করার নামে তো আমাকে মানে খুব সুন্দর কোনো একটা জায়গা দেখিয়ে দিলেই হলো, আমি সেখানে নেমে পড়ি। তো সেখানে নেমে আমি একা একাই ছবি তুললাম। আমার বর ছেলে জানো খুবই বেরসিক, ওরা কিন্তু সব জায়গায় নামে না, ছবি টবি খুব একটা তুলতে পছন্দ করে না। ওরা বলে আমরা নিজের চোখ দিয়ে দেখবো, অত ছবি ভিডিও করে কি হবে। তো আমি আবার একটুখানি এসব ব্যাপারে খুবই মানে উৎসাহী বেশি।
তো সেখান থেকে অনেকটা সময় কাটিয়ে প্রায় 45 মিনিট চলে এলাম আমরা সানসেটের কাছে। ওখানে বেশ পকোড়া বিক্রি হচ্ছিল আর প্রচুর লোকজন জমা হয়েছে, দেখতেই পাচ্ছ। দুর্গাপুজো যেমন আমাদের ভিড় হয় সেরকম, মানে একটু জায়গা দিলে একজনের পর একজন করে আমরা সূর্যডোবা দেখতে পারবো। তো সেখানে তো মেঘনালিয়ার যে ছবি আমি নিতেই পারলাম না, এতটা দূর থেকে নেওয়ার চেষ্টা করেছি। যতবার সূর্যের ছবি নিতে যাচ্ছি আর সূর্য মেঘের আড়ালে মুখ থাকছে, তো আমার তো কিছু করার নেই। আমি বারবার ক্যামেরাটা ধরছি, সূর্য চলে যাচ্ছে মেঘের আড়ালে। এরম করতে করতে বেশ কিছুক্ষণ লুকোচুরি খেলা হলো। তারপর সূর্য একবার মুখ দেখালো, আর যেই না মুখ দেখানো অমনি সবাই খুব ক্লিক 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 করে ছবি তোলা হলো। এবারে আবার সূর্য মেঘের আড়ালে চলে গেল। তো আমরা ভাবলাম আর বেশিক্ষণ না থাকাই ভালো, কারণ কি একদম সানসেটের টাইম হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ ভিডিওতে কতটা মেঘের আড়ালে আর কতটা বাইরে। তো এরকম করতে করতে পুরো সময়টা আমরা খুব এনজয় করলাম। আশেপাশের লোকজনের সাথে বসে বসে গল্প গাছা করছিলাম। তো এবারেই একটা সন্ধে শেষ হয়ে গেল, সানসেট হয়ে গেল। এবার হোটেলে ফেরার পালা। আমরা ওখান থেকে সোজা চলে এলাম হোটেলে। আর মাঝখানে সৌম্যবাবুর জন্য দেশি চিকেন অর্ডার করা হলো। ওইটা আমরা কিনে একটা মাসিকে রান্না করতে দিয়ে এলাম। একটা কথা মাথায় রেখো, দেশি চিকেনের দাম যেটা হবে 600 টাকা কিলো, সাথে 200 টাকা দিতে হবে রান্না করার খরচ। আজকের মতো ভিডিওটা লম্বা করছি না, সবার সুস্বাস্থ্য কামনা করে টাটা।